নমস্কার, আমি ডক্টর জয়ন্ত মাহাতো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। যদি আপনি নিজে ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন কিংবা আপনার পরিবারের বাবা মা বা আত্মীয় পরিজনদের মধ্যে কেউ ভুগছেন ডায়াবেটিসের প্রবলেমে এবং প্রত্যেক দিন মুঠো মুঠো সুগারের ওষুধ খেতে হচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা কিন্তু কোনো কাল্পনিক বা অলৌকিক কোনো ব্যাপার বা জিনিসের কথা বলবো না। সম্পূর্ণ মেডিকেল সায়েন্স, রিসার্চ, বায়োকেমিস্ট্রি এগুলো কি বলছে তার উপরে ভিত্তি করে আলোচনা করব কিভাবে আপনি টাইপ 2 ডায়াবেটিসকে কন্ট্রোল করবেন, এবং শুধু কন্ট্রোল নয়, একে আপনি শরীর থেকে কিন্তু চিরতরে রিভার্স করতে পারবেন বা নির্মূল করতে পারবেন। অধিকাংশ মানুষ আজকে একটা মারাত্মক সিস্টেমেটিক এরর বা ভুলের মধ্যে আটকে রয়েছেন। ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, হাই ব্লাড সুগার ধরা পড়ছে, আর আপনাকে একটা মেটফরমিন বা অন্য কোনো অ্যান্টি ডায়াবেটিক ওষুধ প্রেসক্রাইব করা হচ্ছে। আপনি ভাবলেন ব্যাস ওষুধ তো চলছে, সুগার ডায়াবেটিস আমার কন্ট্রোলে থাক, এবং আমি পেশেন্ট ভাবছেন যে এবার আমি সব খেতে পারি। আপনি রোজ সকালে ওষুধ খাচ্ছেন আর দুপুরে রাতে দেদার মিষ্টি খাচ্ছেন, সাদা ভাত খাচ্ছেন, প্রসেসড কার্বোহাইড্রেট ভরপুর মাত্রাতে নিচ্ছেন, এবং বেশ কিছুদিন যাওয়ার পর যখন টেস্ট করছেন তখন দেখছেন যে ওষুধ খাওয়া সত্ত্বেও আপনার সুগার কন্ট্রোলে নেই। এটা ঠিক কি হচ্ছে জানেন তো? একটা জ্বলন্ত উনুনে আপনি অনবরত কাঠ ফেলে তার উপরে আপনি জল ছিটিয়ে তাকে নেভানোর চেষ্টা করছেন। জল ছিটিয়ে আপনি হয়তো সাময়িক একটু নেভাতে পারছেন বা ধোঁয়া তৈরি করতে পারছেন, কিন্তু ভেতরে যে আগুনটা দীর্ঘদিন ধরে জ্বলছে সেটাকে কিন্তু আপনি বন্ধ করতে পারছেন না। উল্টে সেখানে আপনি আরো কাঠের সাপ্লাই দিয়ে যাচ্ছেন এবং সেটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি এই ভুল, এরর বা এই চক্রটাকে ভাঙার চেষ্টা করব। আমরা জানবো সেই আসল সত্যটা। পুরো ভিডিওটা বিভিন্ন পার্টে আমি ভাগ করেছি, তার মধ্যে বিশেষ করে পার্ট 2 এ আমরা ডায়াবেটিসের বিশেষ যে খলনায়ক আসলে, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে এমন কিছু তথ্য আলোচনা করব যা আপনার চোখ অবশ্যই খুলে দেবে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, কিন্তু আশা করি আপনাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে এবং আপনাদের আত্মীয় পরিজনদের জীবনকে আরো বেটার করতে সাহায্য করবে। ডায়াবেটিসকে যদি আমরা রিভার্স করতে চাই বা নির্মূল করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে আমাদের প্রধান শত্রুকে চিহ্নিত করতে হবে। আমরা যা কিছু খাবার খাই, সেটা ভাত, রুটি, ফল বা ডাল যাই হোক না কেন, আমাদের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম সেটাকে ভেঙে সবশেষে একটা সরল উপাদানে পরিণত করে, যার নাম হলো গ্লুকোজ। এই গ্লুকোজ আমাদের রক্তে মেশে। রক্তে গ্লুকোজ আসার মূল কারণ হলো আমাদের শরীরের মধ্যে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ রয়েছে বা সেলসকে শক্তি বা এনার্জি প্রদান করা। রক্তে গ্লুকোজ বাড়া মাত্রই আমাদের পেটের ভেতরে থাকা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ অ্যাক্টিভেট বা সক্রিয় হয়ে ওঠে, যার নাম হলো প্যানক্রিয়াস বা অগ্নাশয়। সে একটি বিশেষ হরমোন রিলিজ করে। এই হরমোনটির নাম হলো ইনসুলিন। মেডিকেল সায়েন্স বা বিজ্ঞানের ভাষাতে ইনসুলিনকে বলা হচ্ছে একটা চাবিকাঠি, আর আমাদের শরীরের কোষগুলো হলো এক একটা তালা বা তালাবদ্ধ ঘর। ইনসুলিন এসে এই কোষের দরজাতে নক করে চাবি দিয়ে তালা খোলে, তবেই রক্তে ভাসতে থাকা গ্লুকোজ কোষের মধ্যে প্রবেশ করতে পারে, এবং কোষের মধ্যে গ্লুকোজ গেলেই তবে আপনি দৈনন্দিন কাজকর্ম, হাঁটা চলা থেকে শুরু করে আপনার সমস্ত কিছু করতে পারেন, এনার্জিটা পান। স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ যখন আপনার ব্লাড সুগার নর্মাল থাকে, তখন এই পুরো সিস্টেমটা খুব স্মুথলি কাজ করে। কিন্তু সমস্যা কখন শুরু হয় জানেন? যখন আপনারা দিনের পর দিন আপনার শরীরের ক্ষমতার চেয়ে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট নিচ্ছেন বা রিফাইন্ড সুগার খাচ্ছেন। মনে করুন একটা ছোট ঘর রয়েছে যাতে সর্বোচ্চ 5 জন মানুষ থাকতে পারেন। আপনি জোর করে সেখানে 50 জনকে ঢুকিয়ে দিলেন। ঘরের অবস্থা কেমন হবে? দম বন্ধ হয়ে যাবে, তাই তো? ঠিক এই জিনিসটাই ঘটে আমাদের কোষ বা সেলসগুলোর সঙ্গে। যখন আমরা সকালে চা বিস্কুট, দুপুরে এক থালা পুরো ভর্তি করে ভাত, বিকেলে ফাস্টফুড, রাতে পরোটা, রুটি খাচ্ছি, তখন অনবরত রক্তের মধ্যে গ্লুকোজের একদম বন্যা বয়ে যাচ্ছে। প্যানক্রিয়াসও অবিরত যত গ্লুকোজ তৈরি হচ্ছে তত ইনসুলিনকে সিক্রেশন করেই যাচ্ছে। একটানা অতিরিক্ত গ্লুকোজ পেতে পেতে আমাদের কোষগুলো একসময় ক্লান্ত হয়ে যায়। কোষগুলো তখন নিজেদের বাঁচানোর জন্য চারপাশ থেকে একটা প্রতিরোধ গড়ে তোলে। তখন তারা ইনসুলিন যে চাবি থাকে সেটাকে আর গ্রাহ্য করে না এবং কোষের দরজা খুলতে অস্বীকার করে। মেডিকেল সায়েন্সে এই বিপজ্জনক অবস্থাকেই ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। এবারে ভাবুন, কোষের দরজা বন্ধ, কিন্তু রক্তে তো গ্লুকোজ রয়েই গেল, একদম ঠাসা রয়েছে, এবং এই যতক্ষণ রক্তে গ্লুকোজ ঠাসা রয়েছে, প্যানক্রিয়াস ভাবলো আরে গ্লুকোজ তো কোষের ভেতরে ঢুকছে না, তার মানে বোধ হয় আমি যে চাবিটা সেটা কম তৈরি করছি। চাবি মানে ইনসুলিন। এই ভেবে প্যানক্রিয়াস আরও দ্বিগুণ 3 গুণ ইনসুলিন তৈরি করতে থাকে। আপনার সুগারের রক্তের মাত্রা যখন 200, 300, 400 মিলিগ্রাম পার ডেসিলিটারে চলে যায়,
তখন বুঝতে হবে আপনার শরীরে ইনসুলিনের অভাব নেই, বরং ইনসুলিন কাজ করতে পারছে না বলেই রক্তে গ্লুকোজ জমে প্যাকড হয়ে গেছে। এইবারে রক্তে যখন এই দীর্ঘক্ষণ ধরে বা দীর্ঘ সময় ধরে গ্লুকোজ জমতে থাকে, তখন আমাদের রক্ত ধীরে ধীরে তরল থেকে একটু গাঢ় বা এর ঘনত্বটা বাড়তে থাকে, চটচটে হয়ে যায়। স্বাভাবিক নিয়মেই রক্ত সঞ্চালন বা ব্লাডের যে ফ্লো সেটা ধীর গতির হয়ে যায়। এবার একটা ঠান্ডা মাথায় ভাবুন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটি অঙ্গ আমাদের বেঁচে রয়েছে রক্তের মধ্যে থাকা পুষ্টি আর অক্সিজেনের ওপর। রক্ত যদি ঘন হয়ে যায় তবে পুষ্টি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতেও ডিলে হয় এবং সঠিকভাবে তো কোনো সময় পৌঁছয়ই না। আর ঠিক এই কারণে ডায়াবেটিসকে বলা হয়ে থাকে সাইলেন্ট কিলার। উচ্চ রক্ত শর্করার কারণে ধীরে ধীরে আপনার গুরুত্বপূর্ণ অর্গানগুলো ড্যামেজ হতে পারে কোনো রকম অনেক সময়ই সাইন অ্যান্ড সিমটম লক্ষণ ছাড়াই। যেমন কিডনি ড্যামেজ হতে পারে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, লিভারের সমস্যা হতে পারে, কারো ক্ষেত্রে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার তৈরি হতে পারে, চোখের ক্ষতি হতে পারে যাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি, নার্ভ ড্যামেজ হতে পারে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, নার্ভের সমস্যা হওয়ার জন্য পায়ে অবশ ভাব, ঝিনঝিন ভাব এইগুলো তৈরি হতে থাকে। তাহলে সমাধান কি? বাজারে মূলত যে ওষুধগুলো রয়েছে সেগুলো কি করে জানেন তো? সেগুলো আপনার প্যানক্রিয়াসকে আরো জোর করে চাবুক মারার মতো একটা পজিশনে নিয়ে যায় এবং আরো বেশি ইনসুলিন তৈরি করায়, অথবা রক্ত থেকে সুগারটাকে সরিয়ে শরীরের অন্য কোথাও লুকিয়ে রাখ। কিন্তু কোষের ভিতরে যে অলরেডি গ্লুকোজ জমে যে জ্যামটা তৈরি হয়েছে সেটা কিন্তু খালি করতে পারে না। ডায়াবেটিস যদি গোড়া থেকে নির্মূল করতে হয় তবে আমাদের দুটো প্রধান কাজ করতে হবে। প্রথমত, বাইরে থেকে অতিরিক্ত গ্লুকোজের সাপ্লাই কমাতে হবে। দ্বিতীয়ত, কোষের ভিতরে যে প্যাক গ্লুকোজ রয়েছে তাকে বাইরে বের করতে হবে এবং সেটা করতে গেলে তাকে পোড়াতে হবে। কিভাবে পোড়াবেন সেটাও আমি জানাবো, এবং যাতে করে এর ফলে কোষগুলো আবার অ্যাক্টিভ হয়ে ওঠে, সেন্সিটিভ হয়ে পড়ে ইনসুলিনের প্রতি। এবং এই পুরো প্রক্রিয়াটাই আমরা করব আজকে কিছু প্রাকৃতিক বা ঘরোয়া উপায়ের মাধ্যমে, অর্থাৎ সায়েন্টিফিকলি লাইফস্টাইল পরিবর্তনের মধ্যে দিয়ে। এবার আমরা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো ডায়েটারি পিলার্সগুলো। মূলত 6টি খাবারের কথা বলবো যেগুলো আপনাদের প্রত্যেকেরই বাড়িতে বা রান্নাঘরে রয়েছে, কিন্তু সঠিক উপায়ে বা এর পিছনের সায়েন্স বা বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো জানা নেই বলে এগুলো আমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারি না। এবং আজ থেকে আপনার ডায়েটে এই 6টা পরিবর্তন আনুন এবং মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যে নিজের ব্লাড সুগার রিপোর্ট করে দেখবেন যে অবিশ্বাস্য একটা চেঞ্জ হয়েছে। দুপুরের এবং রাতের প্রধান খাবার খাওয়ার আগে ঠিক 15 মিনিট আগে আপনাকে বাধ্যতামূলকভাবে 1 প্লেট কাঁচা স্যালাড অতি অবশ্যই খেতে হবে। এই স্যালাডের মধ্যে থাকবে শসা, গাজর, টমেটো, সামান্য বিট। কেন খাবেন? এই সবজিগুলো সব কাঁচা অবস্থাতে খাওয়া যায়, এদের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম। গ্লাইসেমিক ইন্ডেক্স হলো এমন একটি পরিমাপ যা দেখায় কোন খাবার কত দ্রুত আমাদের রক্তে সুগারকে বাড়াতে পারে। কাঁচা সবজিতে প্রচুর পরিমাণে অল্টারনেটিভ র ফাইবার রয়েছে। যখন আপনি ভাতের ঠিক 15 মিনিট আগে বা প্রধান খাবার খাওয়ার 15 মিনিট আগে এগুলো খাচ্ছেন, তখন এটি আপনার পাকস্থলী এবং অন্ত্রের উপরে একটা ফাইবারের লেয়ার তৈরি করছে। এর ফলে ঠিক তার 15 মিনিট পরে যখন আপনি ভারী ভাত বা মেন খাবার খাচ্ছেন, তার থেকে যে গ্লুকোজটা বেরোচ্ছে সেটা খুব দ্রুততার সঙ্গে বা হুট করে একদম রক্তে মিশতে পারছে না। ফাইবার মূলত কি করে না, গ্লুকোজকে ধীরে 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 রক্তের মধ্যে ছাড়ে, অর্থাৎ গ্লুকোজের শোষণকে ধীর গতির করে ফেলে। তা বাদ দিয়েও স্যালাড যখন আপনি 15 মিনিট আগে খাবেন তখন আপনার খিদে কিন্তু কিছুটা কমে যাবে, যার ফলে কার্বোহাইড্রেট বা প্রেন যে আপনি প্রধান খাবারগুলো খাচ্ছেন সেগুলোর খাওয়ার যে পরিমাণটা সেটাও কিন্তু অনেকটা কম হবে, অর্থাৎ অতিরিক্ত ভাত খাওয়ার প্রবণতা কমে যাবে নিজের থেকেই। দ্বিতীয় উপাদান হলো লাল পেঁয়াজের জাদু। আধুনিক কিছু ক্লিনিক্যাল রিসার্চ গবেষণাতে দেখা গেছে লাল পেঁয়াজের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী এসেনশিয়াল বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যার নাম হলো কোয়ারসেটিন। এই কোয়ারসেটিন আমাদের শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে, অর্থাৎ যে কোষের দরজাগুলো ইনসুলিনের জন্য বন্ধ হয়ে গেছে লাল পেঁয়াজের রস সেইগুলোকে ঠিক করতে সাহায্য করে। গবেষণাতে বলছে ডায়াবেটিসের রোগী যদি প্রত্যেক দিন প্রধান খাবারের সাথে 100 গ্রাম কাঁচা পেঁয়াজ স্লাইস করে কেটে খান, তবে খাওয়ার পরে যে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার ব্যাপার তা প্রায় 40% পর্যন্ত কমাতে পারে। তাই আজ থেকেই দুপুরের স্যালাডের সঙ্গে আপনারা অতি অবশ্যই কিন্তু কাঁচা পেঁয়াজ রাখতে ভুলবেন। তবে মনে রাখবেন পেঁয়াজ কিন্তু কাঁচাই হতে হবে, রান্না করে ফেললে এর যে কোয়ারসেটিন উপাদানের কথা বললাম সেটা নষ্ট হয়ে যাবে। আমাদের তৃতীয় যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের স্মার্ট রিপ্লেসমেন্ট বানাতে হবে। সেক্ষেত্রে আপনি ওটস এবং জোয়ারের আটা ব্যবহার করতে পারেন। আমরা ভারতীয়রা সাধারণত দুটি প্রধান খাবার খেয়ে অভ্যস্ত, ভাত অথবা রুটি। আর এখানেই যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য সব থেকে বড় ভুলটা হয়ে যাচ্ছে। আমরা যে চালের ভাত খাই সেটা মূলত খুব পলিশড চাল হয়, সাদা চাল, যার গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় 70-এর কাছাকাছি। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে রক্তে গ্লুকোজের একদম সুনামি হয়ে ওঠে। ঠিক এইভাবে গমের আটা থেকে যে রুটি তৈরি হয় সেটাও একই কাজ করে। ডায়াবেটিস রিভার্স করতে হলে আপনাকে এই দুটো খাবার স্মার্টলি রিপ্লেস করতে হবে, অর্থাৎ সকালের বা সন্ধ্যের জল খাবারে আপনি ওটসকে রাখতে পারেন। ওটস
ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম এবং এতে থাকে বিটা গ্লুকেন নামে এক ধরনের উপাদান, বিশেষ ফাইবার যা ইনসুলিন রেজিস্ট্যান্স কে কমায়। আর দুপুর বা রাতের খাবারের জন্য গমের রুটির বদলে জোয়ারের আটা পাওয়া যায় বাজারে, সেটাকে ব্যবহার করতে পারেন। জোয়ারের রুটি প্রথম দিকে আপনি একটু শক্ত লাগে খেতে, কিন্তু ধীরে ধীরে সেটা অভ্যেস করলে আপনার অসুবিধে হবে না। চতুর্থ যে বিষয়টা মনে রাখতে হবে, ফ্রেশ হোল ফ্রুটস। এটা আপনার ফাইবার এবং ফ্রুক্টোজের ভারসাম্য বজায় রাখবে। কিভাবে? অনেক ডায়াবেটিস রোগী ভাবেন সুগার হয়েছে মানে আমার বেশিরভাগ ফল টল আর খাওয়া যাবে না, বন্ধ। এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রকৃতি আমাদের যেসব ফল দিয়েছে সেগুলোর মধ্যে সুগার অর্থাৎ ফ্রুক্টোজ থাকলেও তার সাথে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ফাইবার, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সুতরাং আপনি এগুলোকেও কিন্তু তার সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবেন যদি ফল না খান। আপনি প্রত্যেকদিন যে কোনো মরশুমি ফল খেতে পারেন, যেমন পেয়ারা, আপেল, নাশপাতি, জামরুল, লেবু ইত্যাদি। তবে এক্ষেত্রে দুটো কঠোর নিয়ম মানতে হবে। প্রথমত, অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত পাকা ফল যেমন পাকা আম, পাকা কাঁঠাল বা অতিরিক্ত পাকা কলা খাওয়া আপনার একদমই যাবে না, বা খেলেও সামান্য পরিমাণে খেতে হবে এবং কোনো সময় জুস বানিয়ে খাবেন না। সুতরাং এই বিষয়গুলো মনে রাখলেই কিন্তু আপনি আপনার ডায়াবেটিসের সমস্যাকে রিভার্স করতে অতি অবশ্যই পারবেন এবং তার সঙ্গে অতি অবশ্যই প্রত্যেক দিন আধ ঘন্টা থেকে 40 মিনিট হাঁটা শুরু করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।